আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অন্যতম কঠিন পাঠ সন্ধি। আসলে সন্ধিটা দেখতে যতটা কঠিন, বাস্তবে আসলে ততটা কঠিন না। কিন্তু যদি সহজভাবে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু খুবই সহজ। এটাকে আমরা যোগ বিয়োগ অঙ্কের মতো মনে করতে পারি। আমরা যেহেতু সবাই যোগ বিয়োগ অঙ্ক পারি, সন্ধিটাও তাহলে আমরা সবাই পারবো। আচ্ছা, প্রথমে বলে রাখি, এটা সন্ধির উপর আমার প্রথম ক্লাস। আমরা এখানে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধি চেনার জন্য আমাদেরকে প্রথমে সন্ধি সম্পর্কে একটা সম্যক ধারণা দরকার। প্রথমে বলে রাখি সন্ধি কাকে বলে। আমি সংজ্ঞাটা এইভাবে লিখছি: উচ্চারণের সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলনকেই সন্ধি বলে। প্রথমে উচ্চারণের সুবিধার্থে ধ্বনির সাথে ধ্বনির মিলন, তাহলে বোঝা যাচ্ছে সন্ধিটা হচ্ছে বাংলা ধ্বনি তত্ত্বের একটা প্রকার। আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এখানে একটা স্বরবর্ণ আছে, এখানে একটা স্বরবর্ণ আছে। আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু বিদ্যালয় বড় অক্ষরে বলি না, আমরা কিন্তু বলি বিদ্যালয়। তার মানে যে কোনো এখানের দুইটা একটা স্বরবর্ণ আমরা নির্ধারণ করে নিচ্ছি। এটাই হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। এরপর আমরা দেখি সন্ধি আসলে কত প্রকার। সন্ধিটা দুই প্রকার: বাংলা, তৎসম। বাংলা সন্ধি আবার দুই প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। অনেক সময় পরীক্ষায় আসে বিসর্গ সন্ধি কোন সন্ধির প্রকারভেদ, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে বিসর্গ সন্ধি তৎসম সন্ধির প্রকারভেদ। আর তৎসম মূলত সংস্কৃত শব্দ, ওখান থেকেই বিসর্গ সন্ধি এসেছে। আমরা দেখি ব্যঞ্জন সন্ধি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যঞ্জন সন্ধির প্রকারগুলো নিয়ে আমরা পড়ি, ব্যঞ্জন সন্ধি কিভাবে গঠিত হয়। প্রথমে দেখি আমরা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনও ব্যঞ্জন সন্ধি হতে পারে, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনও ব্যঞ্জন সন্ধি হতে পারে, অথবা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনের সাথেও ব্যঞ্জন সন্ধি হতে পারে। আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি। যেমন আমরা দেখি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ দিগন্ত, এটাকে যদি আমরা সন্ধিকে ভাঙি তাহলে হয় এভাবে: দিক প্লাস অন্ত। দিকের মধ্যে কটা একটা ব্যঞ্জন বর্ণ, অন্তটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিলে ব্যঞ্জন সন্ধি। এবার দেখি আমরা ব্যঞ্জন সন্ধি কিভাবে হয়। যেমন আমরা দেখতে পারি সন্ধি শব্দটাই আমরা দেখি সন্ধি। সন্ধি শব্দটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম প্লাস ধি। সমর মধ্যে মটা ব্যঞ্জন বর্ণ, ধটা ব্যঞ্জন বর্ণ, দুইটা ব্যঞ্জন বর্ণ মিলে ব্যঞ্জন সন্ধি। অথবা দেখি স্বরবর্ণের সাথে কিভাবে ব্যঞ্জন সন্ধি মিলে। যেমন আমরা দেখছি কথাচ্ছলে, কথাটাকে যদি ভাঙেন, কথা স্বরবর্ণ, ছলে ব্যঞ্জন বর্ণ, দুইটা মিলে হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন আমরা প্রথমেই আমরা এইগুলোর প্রকারভেদগুলো দেখব, এগুলো কিভাবে করা যায়। আমরা দেখতে পারি ব্যঞ্জন সন্ধি প্লাস স্বরসন্ধি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আপনারা এবার দেখুন ব্যঞ্জন বর্ণের সাথে স্বর বর্ণ মিলে কিভাবে ব্যঞ্জন সন্ধি গঠিত হয়। আমরা লিখে দিচ্ছি এখানে ব্যঞ্জন প্লাস স্বর। আমরা এটাকে একটা গাণিতিক আকারে প্রকাশ করতে পারি। আগে কিন্তু বলেছিলাম সন্ধিটা গাণিতিক আকারে খুব সহজেই প্রকাশ করা যায়। দেখি আমরা ৩ সমান সমান ১, এটাই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরসন্ধির নিয়ম। আমরা কিন্তু কিছুই বুঝি নাই, ৩ এর সাথে ১ হয়ে কিভাবে এটা হয়। সন্ধি তো আর গণিত নেই। আমরা এটা বোঝার জন্য প্রথমে একটু, যেহেতু ব্যঞ্জন বর্ণ নিয়ে পড়তেছি, তাই আমাদের বর্গীয় বর্ণগুলো সম্পর্কে জানা উচিত। ছোটবেলায় আমরা আদর্শলিপি থেকে পড়েছি এগুলো, এখনো সবারই অবশ্যই মনে আছে, যদিও মর পরে অনেকের মনে থাকে না। এটাই পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করে। দেখুন ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম। আমি কিন্তু একটু হাইলাইট করে বলতেছি, দন্তন্যতে পূর্ণ মাত্রা হয়, মূর্ধন্যতে পূর্ণ মাত্রা হয় না। এটাই হচ্ছে কিন্তু নিয়ম। অনেকে বলে ছোট করে লিখতে হয়, বড় করে লিখতে হয়, ওটা কিন্তু নিয়ম না। যাই হোক, আমরা পড়ায় আসি। দেখুন ক খ গ, গটা এখানে বর্গীয় ৩ নম্বর বর্ণ। চ ছ জ বর্গীয় ৩ নম্বর বর্ণ। ট ঠ ড বর্গীয় ৩ নম্বর বর্ণ। এগুলো সব বর্গীয় ৩ নম্বর বর্ণ।
সন্ধিবদ্ধ শব্দে যদি ৩ নম্বর বর্ণ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় আমাকে ওই বর্গের ১ নম্বর বর্ণ নিয়ে আসতে হবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। দিগন্ত, ক, খ, গ বর্গীয় ৩ নম্বর বর্ণ। যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতেছি তখন গর স্থলে আমরা ক নিয়ে এসেছি। এটাই হচ্ছে বর্গীয় ১ নম্বর বর্ণ। আরেকটা দেখি আমরা, তদন্ত। দেখুন, ত, থ, দ। আমরা এখন প্রশ্ন আসতে পারে, আমি কি ন তো ভাঙবো নাকি দ ভাঙবো? এখানে আমরা ছোটবেলায় পড়ছিলাম মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল। মনোসিলেবলটা অ্যাপ্লাই করবেন। তৎ প্লাস অন্ত। দেখুন, দ, তৎ প্লাস অন্ত। কেন হয়েছে এটা এরকম? দটা বর্গীয় ৩ নম্বর বর্ণ, সেটাকে সন্ধি বিচ্ছেদ করার সময় সেটার ১ নম্বর বর্ণ নিয়ে এসেছি আমরা এখানে। আর যখন কোনো শব্দকে ভেঙে শব্দাংশ করা হয় তখন সেখানে তর স্থলে খণ্ডত হয়। আরেকটা অক্ষর দেখতে পারি না, ডুবন্ত। এখানে দেখেন তো বর্গীয় বর্ণ কোনটা? প, ফ, ব, ৩ নম্বর বর্ণ। তাহলে খুব সহজেই বলুন, এটাকে ভাঙতে হলে কি করতে হবে? ডুব যোগ অন্ত। আমরা দেখি, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন শব্দটা আমরা লিখলাম সদানন্দ। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা এসেছিল। সদানন্দ, এটাকে যদি আপনারা ভাঙেন, দেখেন তো ৩ নম্বর বর্ণ, তাহলে এটাকে ভেঙে ১ নম্বর আনতে হবে। সৎ যোগ আনন্দ। আবার আরেকটা ওয়ার্ড দেখি, নিযন্ত। চ, ছ, জ, ৩ নম্বর বর্ণ। তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় আমাকে নিচ যোগ অন্ত। আমরা আগেই বলেছিলাম রুলসটা কি, ৩ নম্বর অক্ষর থাকলে সেখানে ১ নম্বর অক্ষর চলে আসবে। এটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের উচ্চারণ। আর যতগুলোই আমরা পাবো সবগুলো এগুলো এই নিয়মেই পাবো বেশিরভাগ শব্দ। যেমন আমরা একটা শব্দ দেখি আমরা, ষড় ঋতু। যদি বলা হয় এটা সন্ধি বিচ্ছেদ কি, যদিও এটা সমাসবদ্ধ শব্দ যদি সন্ধিবদ্ধ করা হয়। দেখুন, ষড়, ট, ঠ, ড। ডটা কিন্তু ৩ নম্বর বর্ণ। এখানে ডয় শূন্য র নাকি ঢয় শূন্য র সেটা বড় ফ্যাক্টর না। ৩ নম্বর বর্ণ, তাহলে এটার ১ নম্বর বর্ণ কোনটা? ট। তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে? শর্ট যোগ ঋতু। শেষ। প্রথমেই আমরা খুব সহজেই আমরা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ দেখে ফেলছি। এখন আমরা দেখব ব্যঞ্জন সন্ধির সাথে, ব্যঞ্জন সন্ধি না, আসলে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে কিভাবে সন্ধি হয়। দেখুন, আমরা কিন্তু, দেখুন আপনারা, আমরা কিন্তু এইটাকে এখন পড়াচ্ছি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিলে কিভাবে ব্যঞ্জন সন্ধি হয়। আচ্ছা, এটাও আগে যেহেতু একটা আগেই বলেছি, যেহেতু সন্ধি গাণিতিক আকারে প্রকাশ করা যায়, আমরাও এখানে ঠিক একই কাজটা করব। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনের প্রথম সূত্রটা হচ্ছে ৫ সমান সমান ম। ৫ সমান সমান ম, এটা কেমন? আচ্ছা, আমরা যেহেতু ৩ সমান সমান ১ আমাদের মনে আছে কিনা সেটা দেখতে হবে। ৩ সমান সমান ১ এ আমরা পড়েছিলাম ক, খ, গ ৩ নম্বর বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় আমাকে ১ নম্বর বর্ণ আসতে হবে। তাহলে আমরা দেখি তো এখানে ৫ নম্বর বর্ণগুলো কি কি। দেখুন, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। এই হচ্ছে বর্গীয় ৫ নম্বর বর্ণ, যেটাকে আমরা নাসিক্য বর্ণ বলি। তাহলে সূত্রটা খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি। যদি সন্ধিবদ্ধ শব্দে নাসিক্য বর্ণ থাকে তাহলে সেখানে ম হবে। যেমন পরীক্ষা অনেক সময় আসে, সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখুন, এখানে ত, থ, দ, ধ, ন একটা নাসিক্য বর্ণ পাওয়া গেছে। তাহলে নাসিক্য বর্ণের বিপরীতে আমাকে কি আনতে হবে? ম। খুব সহজ, সম প্লাস ধি। আরেকটা ওয়ার্ড করতে কি আমরা, কঙ্কন। একটু বলেন তো এখানে কোন নাসিক্য বর্ণ আছে কিনা? আছে, ক, খ, গ, ঘ, উ। সন্ধি বিচ্ছেদের সময় আমাকে তাহলে ৫ নম্বর বর্গের জায়গায় ম আনতে হবে। কম প্লাস কন। খুব সহজ। তাহলে একটা নিয়ম আমাদের জানা গেল। দ্বিতীয় নম্বর নিয়ম, ৫ ৫ সমান সমান ১ ৫। এটাও গাণিতিক আকারে বললাম। এই ৫ যদি একটা নাসিক্য বর্ণ থাকে তাহলে খুব সহজ এটা। এই ৫ ৫ যদি একসাথে থাকে তাহলে প্রথম ৫ নম্বর বর্ণটাকে তার ১ নম্বর বর্ণে পরিবর্তন করব। আমরা বুঝিনি, দেখি আমরা একটা উদাহরণ দিই। শব্দটা লিখলাম আমরা উন্মেষ।
আচ্ছা, দেখুন তো একটু, উন্মেষের মধ্যে ত থ দ ধ ন, নটা বর্গীয় ক নম্বর বর্ণ? 5 নম্বর বর্ণ। প ফ ব ভ ম, বটা বর্গীয় ক নম্বর বর্ণ? 5 নম্বর বর্ণ। তাহলে আমার কি করতে হবে, প্রথম যে 5 নম্বর বর্ণটা আছে সেটাকে তার 1 নম্বর বর্ণে পরিবর্তন করতে হবে। সন্ধি বিচ্ছেদটা কিরকম দেখুন, উত প্লাস মেষ, খুব সহজ। আরেকটা উদাহরণ আমরা দেখি, বাংময়। দেখুন তো উটা বর্গীয় 5 নম্বর বর্ণ কিনা? ক খ গ ঘ উ, আর প ফ ব ভ ম 5 5। তাহলে প্রথম 5 নম্বর বর্ণটাকে তার 1 নম্বরে চেঞ্জ করতে হবে, দ্বিতীয়টা কিন্তু বহাল থাকবে। তাহলে দেখুন তো উর 1 নম্বর বর্ণ কোনটা? ক। ক খ গ ঘ উ, তাহলে ক। তাহলে সন্ধি বিচ্ছেদটা কি হবে? বাক প্লাস ময়, সন্ধি বিচ্ছেদ শেষ। এরপর আমরা দেখি ব্যঞ্জন সন্ধিতে খুব সহজ একটা নিয়ম, সব ত আর দ দিয়ে। এরকম অনেকগুলো নিয়ম আছে, আমাদের এত নিয়ম পড়া দরকার নেই। ত আর দর সাথে যদি ল অথবা ড অথবা ন, জ, চ ইত্যাদি যদি থাকে তাহলে দ্বিরুক্তি হয়। আমরা উদাহরণ দেখলে বুঝবো। যেমন দেখি আমরা, উল্লাস কিভাবে হবে? খুব সহজ, উত যোগ লাস। যেমন আমরা দেখতে পাই উচ্চারণ, খুব সহজ, উত যোগ চারণ, খুব সহজে পেয়ে গেছে। এটা যেহেতু তুলনামূলক অনেক সহজ, তো এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। যেটা তুলনামূলক কঠিন সেগুলো নিয়ে আলোচনা করতেছি। ত বা দর পরে যদি হ হয় তাহলে সেটার উচ্চারণ কিন্তু ধর মতো হয়ে যায়। দেখুন তো, ধ উচ্চারণ করতে যদি আপনারা লেখেন তাহলে এরকম না, ডি এইচ এ, ধ। ওইরকম ভাবে কিন্তু ত আর দর সাথে যদি হ আসে তাহলে সেটা ধর মতো উচ্চারণ হয়। যেমন আমরা দেখতে পারি উদ্ধরণ চিহ্ন, যেটাকে আমরা ইনভার্টেড কমা বলি। উদ্ধরণ, দেখেন তো ধ আছে কিনা? আছে। তাহলে কি হবে? উত যোগ হরণ। আবার দেখুন পদ্ধতি, খুব সহজ, পদ যোগ হতি। মনে রাখবেন, উত সবসময় ত দিয়ে হয় আর পদ সবসময় দ দিয়ে হয়। এটাও খুব সহজ মোটামুটি। এরপর আমাদের যেটা আলোচনার বিষয়, এই সন্ধিটার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, হচ্ছে ত বা দর সাথে যদি তালব্য বর্ষ হয় তাহলে সেখানে চ ছ হয়। এবার আমরা ত ও দর ক্ষেত্রে সর্বশেষ নিয়মটা দেখব। মনে রাখতে হবে এই নিয়মটা আগের তুলনায় একটু জটিল। দেখি আমরা, ত বা দ এরপর যদি তালব বর্ষ হয় তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে চ ছ হবে। আমরা দু একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। যেমন দেখুন, চলত প্লাস শক্তি, এটার শুদ্ধ বানান হচ্ছে চলত শক্তি। কারণ কি? তর পরে তালব বর্ষ হওয়ার কারণে এখানে চ ছ হয়েছে। কিন্তু আমরা যদি সন্ধির নিয়মটা না জানি তাহলে মনে হবে এটাই ভুল। এই জন্য নিয়মটা জানতে হবে। অন্য একটা শব্দ দেখি, আমরা অনেকেই লিখি উত প্লাস শৃঙ্খল, এটার প্রকৃত বানান কিন্তু হচ্ছে উচ্ছৃঙ্খল এভাবে। কিন্তু আমরা অনেকে ভুল কিন্তু উচ্ছৃঙ্খল এভাবে লিখি, সেটাও কিন্তু ভুল। এজন্য প্রথমে নিয়ম জানতে হবে, তারপর শব্দগুলো শুদ্ধ করতে হবে। অনেক সময় পরীক্ষায় আসে একটা বাক্য দেওয়া থাকে যে এখানে কয়টা ভুল আছে। আমরা যদি সন্ধি নিয়মগুলো না জানি তাহলে ভুল শব্দ কোনটা আর শুদ্ধ শব্দ কোনটা সেটা কিন্তু বলতে পারবো না। এতক্ষণ আমরা ক্লাসে যতগুলো দেখিয়েছি তার উপর ভিত্তি করা এখন আমি কিছু কঠিন কঠিন শব্দ দিব বা তুলনামূলক জটিল শব্দগুলো দিব, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত ভুল করে থাকি। প্রথমে আমি ইয়াটা দিলাম, জটিল শব্দ। শব্দ কখনো জটিল হয় না, বাক্য জটিল হয়, কিন্তু আমাদের বানান ভুলের কারণে এটাকে আমরা জটিল শব্দ বললাম। যেমন একটা পরীক্ষায় এসেছিল শরৎচন্দ্র, এই নামটা সন্ধির নিয়ম অনুসারে ঠিক নাকি ভুল? তো এত বড় উপন্যাসিকের নাম, সেটা তো ভুল হইতে পারে না এমনই মনে হয় আমাদের, কিন্তু আসলে এটা ভুল।
কারণ আমরা নিয়মে পড়েছিলাম ডিটেলসে, ত বা দর পরে যদি চ হয় তাহলে সেটা কিন্তু চ চ হয়ে যায়, যেমন উচ্চারণ। তাহলে শরৎচন্দ্র বানানটা কিন্তু ভুল, শুদ্ধ বানান হবে কিন্তু এরকম, শরৎচন্দ্র। আসেন আরেকটা অক্ষর, মৃদঙ্গ। এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি হবে? মৃদঙ্গ, আপনার নিশ্চয়ই মনে আছে 3 সমান সমান 1 আমি একটা নিয়ম দেখিয়েছিলাম। দেখুন তাহলে কি হবে, দ যেহেতু আছে, ধর 1 নম্বর বর্ণ ত, মৃৎ প্লাস অঙ্গ। আরেকটা শব্দ বাগদান, এটা শুদ্ধ বানান সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখুন সেই 3-1 এর নিয়মে গ বর্গীয় 3 নম্বর বর্ণ, তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে তাকে 1 নম্বরে নিয়ে যেতে হবে, বাক প্লাস দান। যেমন অনেকে বলে থাকেন উচ্ছ্বাস শব্দের বানানে ব কেন আসে, আমরা কিন্তু বেশিরভাগ সময় মুখস্থ করে যাই এটা। দেখুন উচ্ছ্বাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত প্লাস শ্বাস। তাহলে ত বা দর পরে যদি তালব্যস্য থাকে তাহলে চ ছ হয়, সেই ক্ষেত্রে চ ছ হয়েছে, আর শ্বাসের নিচে ব আছে, সেই বটাই এখানে হয়েছে। খুব সহজ। যেমন অনেক সময় পরীক্ষায় আসে বাগ্মী, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? দেখুন আমরা একটা নিয়ম পড়েছিলাম 3 থাকলে 1 হয়, ক খ গ 3 নম্বর বর্ণ, তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সেখানে 1 নম্বর বর্ণ হয়ে যাবে। তাহলে শুদ্ধ সন্ধি বিচ্ছেদটা হচ্ছে বাগ প্লাস মি। আরেকটা শব্দ আমরা দেখতে পারি মৃন্ময়, সহজ। 2টা 5 মানে নাসিক্য বর্ণ একসাথে হয়েছে, তাই প্রথম নাসিক্য বর্ণটা তার 1 নম্বরে চেঞ্জ হয়ে যাবে। সন্ধি বিচ্ছেদটা হচ্ছে মৃৎ প্লাস ময়, নিশ্চয়ই উন্মেষ একুম। তো আমরা যদি নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের কঠিন শব্দে আসুক না কেন ইনশাল্লাহ আমরা এটা সমাধান করতে পারবো। ইনশাল্লাহ সন্ধির উপর এবং বাংলা ব্যাকরণের অন্যান্য বিষয়গুলোর উপরও এরকম এক্সক্লুসিভ ভিডিও আপলোড করা হবে, আশা করি পাশে থাকবেন।